তো আজকের ক্লাস হবে আমাদের ওয়ার্কশিটের 21 নম্বর প্রবলেম। মিত্র সার্ভিস লিমিটেড রেওয়া মিলে ডেবিট ক্রেডিট করে আলাদাভাবে দেওয়া হয়েছে। ডেবিট পাশে কয়টা আইটেম? 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 9। আর ক্রেডিট পাশে 5টা, 9 আর 5 14টা আইটেম দেওয়া আছে রেওয়া মিলের প্রথমে। আর সমন্বয় আছে 5টা, 19টা। আর নেট ইনকাম এবং টোটালের জন্য আরও 2টা, তো 21টা। মিনিমাম আমাদের 21টা র দরকার হবে। আর 10 কলাম ওয়ার্কশিট, তো এখানে আমাদের 5টা হেডিং থাকবে, 10 কলাম। প্রত্যেকটা হেডিংয়ে ডেবিট ক্রেডিট 2টা করে কলাম থাকবে। তো ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, এগুলো তো মুখস্থ হয়ে গেছে নামগুলো, তাই না? এখন রো তৈরি করলাম। প্রথমে প্রশ্নে যে 19টা আছে এই 19টা আগে লিখে নিলাম, ব্যাস এই পর্যন্ত। এরপরে সমন্বয় যখন যেটা আসবে তখন সেটা আমরা এখানে বসাবো। তো এই যে রেওয়া মিল দেখলাম, রেওয়া মিলে দুটো কিন্তু 80,000 টাকা দুই পাশে যোগফল মিলে গেছে, মিলানো আছে। সমন্বয় পড়বো আর আমরা অ্যাডজাস্টমেন্টের ভিতরে শুধু লিখবো, এর বাইরে কোথাও লিখবো না। সমন্বয় আইটেম শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টে লিখতে হয়। যেমন টাকা 1000 সাপ্লাইজ অন হ্যান্ড হাতে আছে অ্যাট আগস্ট 31, আগস্ট মাসের 31 তারিখে যখন হিসাবকাল শেষ হলো তখন হাতে 1000 টাকার সাপ্লাই আছে। সাপ্লাই শুরুতে রেওয়া মিলে দেখা যাচ্ছে 1500 ছিল, আর এখন আছে 1000। তাহলে এই 500 কোথায় গেল? খরচ হয়েছে যাবে। তার ভাষা কি হবে? সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 500 টাকা। তো সাপ্লাইজ নামে তো এখানে একটা ঘর আছে, এক্সপেন্স নামে তো কোনো ঘর নেই। এই জন্য এক্সপেন্স নামে আমরা নিচে একটা ঘর নতুন করে নিয়ে আসি, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর ওই যে সাপ্লাইজ ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ব্যাস। ওকে, নেক্সট সমন্বয়। মান্থলি ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 500 টাকা, ডিপ্রিসিয়েশন মাসে 500 টাকা। তাহলে আমাদের অঙ্কটা তো 1 মাসের। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ও অঙ্কটা আছে ফার্স্ট কোয়ার্টার বলেছে, তা 3 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। 3 মাসের হলে 3 পাশে 1500 টাকা। তাহলে ডিপ্রিসিয়েশন হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 1500 টাকা। আর অ্যাকুমুলেট কোনো ঘর উপরে পেলাম না, তাই নতুন করে আবার একটা অ্যাকুমুলেটের ঘর বানালাম, সেটা লিখলাম ক্রেডিট পাশে 1500 টাকা। 3 নম্বরে ইন্টারেস্ট ডিউ। স্যার 3 মাসের যে সেটা কেমন বুঝবো? হ্যাঁ, উপরে আমরা এখানে দেখলাম এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট কোয়ার্টার অফ অপারেশন। এখন ফার্স্ট কোয়ার্টার বলেছে, এক এক কোয়ার্টারে কয় মাস হয়? 3 মাস করে হয়। 3 মাসে এক একটা সিজন, 4 কোয়ার্টারে 1 বছর, 3 4 12, 12 মাসে 1 বছর। বুঝতে পারছেন? আর এখানে কোন কোয়ার্টার? ফার্স্ট কোয়ার্টার হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে মার্চ। ও ফার্স্ট কোয়ার্টার লিখে আবার আগস্ট লিখে ফেলেছে, এটা তো ভুল করেছে। মার্চ লিখতে হবে, মার্চ 31। স্যার এর জন্যই তো বুঝতেছি না, আগস্ট লিখছেন ওদিকে ফার্স্ট মার্চ কোয়ার্টার বলতেছেন। লিখেছে তাহলে জুন জুলাই আগস্ট, এটা থার্ড কোয়ার্টার লিখে দেওয়া যাবে, থার্ড কোয়ার্টার। তাহলে ফার্স্ট কোয়ার্টারের ওখানে এই আগস্ট এখানেই থাক, সমস্যা নেই। আগস্ট মাস যেহেতু লেখাই আছে, আমি ঠিক করে দিচ্ছি এখানে। থার্ড কোয়ার্টার। আচ্ছা, এরপরে চলে যান ইন্টারেস্ট ডিউ অন দ্য নোট পেবেল, ইন্টারেস্ট এক্সপেন্সে ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট ফর 2 মান্থ, 2 মাসের। নোট পেবেল 40,000 টাকার 6% করবেন, 12 মাস বের হবে। ওটাকে 12 মাস দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করবেন, 2 মাসের ইন্টারেস্ট চলে আসবে। বুঝতে পারছেন?
তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট, এই দুইটা ঘরই ছিল না, দুইটা ঘর নতুন করে লিখলাম। আনআর্নড সার্ভিস রেভিনিউ 1000 টাকা, এর আগে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এট দ্য রেট অফ 200 পার মান্থ। মান্থলি যদি 200 হয় 3 মাসে কত হয় মুস্তারিক? 3 2 গুণে 600, 3 মাসের অঙ্ক। উপরে প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল 2500, এখান থেকে ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে গেছে 600। তাহলে আমরা লিখে দিতে পারি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 600 টাকা। বুঝতে পারছে? আরেকটা সমস্যা আছে, বলছে আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন হ্যাজ বিন আর্ন হয়েছে 1000 টাকা। তো আনআর্নড সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1000 টাকা, এই সে আনআর্নড সার্ভিস ডেবিট হলো। আর সার্ভিস রেভিনিউ নামে ক্রেডিট, এখানে সার্ভিস রেভিনিউ ছিল, ওটা ক্রেডিট হলো 1000 টাকা। এখন দেখেন অ্যাডজাস্টমেন্টের ভিতরে 5টা সমন্বয়, সবগুলো ডেবিট ক্রেডিট ঠিক মিলে গেছে, 4000 টাকা হয়েছে যোগফল, বাস ওকে। এবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগ বিয়োগ করে যা হবে তাই পূরণ করবেন, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটাও মিলে যাবে, 81900 হয়েছে এখানে, ঠিক আছে। এখন ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, একবারে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করতে হয়। সমস্ত আয় এবং ব্যয় ইনকাম স্টেটমেন্টে যায়, আর সমস্ত দায়, সম্পদ এবং দায় ব্যালেন্স শিটে যায়। ইনকাম স্টেটমেন্টের আয় পাশগুলো প্রথমে যোগ করে তারপরে ব্যয়গুলো বাদ দিয়েছি, সেখান থেকে আমাদের লাভ বের হয়েছে 400 টাকা। প্রফিটটা ব্যালেন্স শিটে দায় পাশে বসে, দায় পাশে প্রফিট বসানোর পরে যোগ করে দিলাম 74,400 টাকা, অ্যান্সার আসলো। এই তো শেষ। হ্যাঁ, বুঝতে পারছেন? তারপরে 22 নাম্বারও এয়ারশিট, তো আসলে সবগুলো একই, এখন একটু প্র্যাকটিস করতে হবে খাতায় বেশি বেশি করে। আর জি স্যার। বোর্ড প্রশ্ন তো অনেক ছিল, তাই বোর্ড প্রশ্ন আর কিছু ছাড়িনি, সবই এর মধ্যে দিয়ে রাখছি, তাই একটু অঙ্কের সংখ্যা বেশি হয়েছে। তাছাড়া তো নিয়ম একই, ওই বারবার একই অঙ্ক আমরা করতেছি, পরীক্ষা এই অঙ্ক আসবে। পরীক্ষা আসলে কি মেলাতে পারবেন বলে মনে হয়? ইনশাআল্লাহ স্যার পারবো। এই যে 22 সাল পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, 22 আপনার পরীক্ষার হলে 10-15 মিনিটের ভিতরে অঙ্ক কমপ্লিট করে ফেলতে হবে। এই জন্য এখন একটু প্র্যাকটিস করতে হবে। যে যত দ্রুত লিখতে পারবে পরীক্ষার হলে তার তত তাড়াতাড়ি শেষ হবে, আর তার নির্ভুল অ্যান্সার হলে ব্যাস A+ হওয়ার সম্ভব।